পুনে শহরটাতে বেড়াবার জন্য 2 দিন রাখতেই হবে। সেই 16 শতকের শেষ থেকে মারাঠা পেশোয়াদের হাত ধরে এর গৌরবময় ইতিহাসের শুরু। এক ঝলকে দেখে নেওয়া যাক পুনের বিশেষ দ্রষ্টব্য স্থানগুলির তালিকা। শনিবারওয়াড়া, ডগ্গুশেঠ গণেশ মন্দির, আগা খান প্যালেস, সিংহগড় ফোর্ট, রাজা দিনকর কেলকর মিউজিয়াম, লালমহল, ওশো গার্ডেন, পার্বতী হিল, কসবা গণেশ মন্দির ইত্যাদি ইত্যাদি। শনিবারওয়াড়া, সিংহগড় ফোর্ট আর আগা খান প্যালেসের কথা আগেই বলেছি। এই পর্বে রাখলাম লালমহল, কসবা গণেশ মন্দির আর এক ঝলক ডগ্গুশেঠ গণেশ মন্দির। চলুন এবার হাঁটা শুরু করি শনিবারওয়াড়া দেখার পর। আগেই তো বলেছি আজকে যতটা পারবো হেঁটে দেখব। উল্টো দিকের গেট দিয়ে বেরিয়ে এই যে আমরা এখন দুর্গের পাশ দিয়ে যাচ্ছি, শনিবারওয়াড়ার পাশ দিয়ে যাচ্ছি। এখান দিয়ে আর একটুখানি গেলে মিনিট 3 কাছে আমরা লালমহলে পৌঁছে যাব। লালমহলটা দেখে নিই। এদিক দিয়ে প্রবেশ হবে না, এইদিকে প্রবেশ। তো ওই দিক দিয়ে তো হেঁটে এলাম আমরা। ব্যস্ত পুনের রাস্তায় গাড়ির যাতায়াত দেখলে কলকাতার কথা মনে পড়ে। অনেক কিছুরই মিল আছে কলকাতার সঙ্গে। ওই গণেশের ওই গলি দিয়ে ঢুকতে হবে মনে হচ্ছে। রাস্তার নাম ছত্রপতি শিবাজী মহারাজ রাস্তা। আর এই রাস্তার ওপরেই লালমহলে ঢোকার গেট। চলে এসছি লালমহলে, একদম কাছে। এই যে ঠিক উল্টো দিকে লালমহল। পাথরের পাঁচিলের গায়ে কারুকার্যময় কাঠের দরজা, খুব যে প্রাচীন নয় তা ডিজাইন দেখলেই বোঝা যায়। এই যে এন্ট্রি গেটে ঢুকি আমরা। কি টাকা পয়সা লাগে দেখি। জুতো রাখার জায়গা, তারপর টিকিট ঘর। প্রাচীন লালমহল যে এখানেই ছিল তা নিশ্চিতভাবে বলা যায় না, তবে শনিবারওয়াড়ার পাশেই যে ছিল এটা নিশ্চিত। আহমেদনগর সাম্রাজ্যের কর্ণধার শাহজির অনুমতি নিয়েই এই প্রাসাদ তৈরি করেন দাদাজি কোন্ডদেব, এক অর্থে শিবাজির মেন্টর। লালমহল পুনের একটি ঐতিহ্যশালী ভবন। এখানেই শিবাজি মহারাজের ছোটোবেলাটা কেটেছিল। খুব সুন্দরভাবে সাজানো আছে। এই যে তার বর্ণনা, এগুলো নতুন করা হয়েছে। আর এই হচ্ছে পুরনো বিল্ডিং এবং তার সঙ্গে সাজগোজ করিয়ে নতুন করে এটা করা হয়েছে। এই যে ছোট্ট শিবাজি হাল চালাচ্ছে। দাদাজি কোন্ডদেবও এটা 1630 সালে নির্মাণ করেছিলেন। তারপরে শিবাজির পিতা যখন পুনেতে থাকার পরিকল্পনা করেন তখন এই বাড়িটিতেই তিনি থাকা শুরু করেন। এখানেই শিবাজির জন্ম হয়। 16 মে 1640 সালে শিবাজির প্রথম বিয়ে সাইবাইয়ের সঙ্গে এখানেই হয়েছিল। 1663 সালে মুঘলদের অধীনে থাকা শায়েস্তা খাঁ এটা দখল করেছিলেন। 17 শতকের শেষের দিকে এটা ধ্বংস হয়ে যায়। তারপরে এটা আবার পুরনো কিছু রেখে পুনর্নির্মাণ করা হয়। এবার চলি আমরা ভেতরে ঢুকি। বলা হয় শায়েস্তা খাঁর সঙ্গে শিবাজির সেই যে বাগনক যুদ্ধ সেটা নাকি এখানেই হয়েছিল। দর্শকদের দেখার মধ্যে আছে বড়সড় একটা হলঘর, আর সেখানে জিজাবাইয়ের আবক্ষ মূর্তি। অনির্বাণ প্রদীপ জ্বলছে, বেশ কয়েকটি ঝাড় লণ্ঠন, আর দেওয়ালে ওপরের দিক করে শিবাজি মহারাজের জীবনের নানান কীর্তি চিত্রায়ন করা আছে। 17 শতকের শেষের দিকে উত্তাল সময়ে জনরোষে বাড়িটি ধ্বংস হয়ে যায়। এমনকি এরকমও বলা হয় যে এখানকার কিছু পাথর শনিবারওয়াড়া নির্মাণে ব্যবহার করা হয়েছে। লালমহল থেকে বেরিয়ে আমরা কসবা গণপতি মন্দিরের দিকে হাঁটতে লাগলাম। বড়সড় তরুণী বলে দেবে কোন দিকে যাবেন, কিন্তু এবার একটু চা সেবা দরকার। স্পেশাল চা তৈরি হচ্ছে আমাদের জন্য, প্রচুর দুধ দিয়ে আর চিনি কম দিয়ে বা চিনি না দিয়ে। গেট দিয়ে ঢুকেই একটা চমৎকার চা খেয়ে আমরা
কসবা গণপতি মন্দিরের সামনে চলে এসেছি। ভেতরে ঢুকতে দেবে কিনা জানি না ক্যামেরা নিয়ে, যাই হোক বাইরে থেকে কিন্তু বেশ সুন্দরই দেখতে, কাঠের পুরনো মন্দির। ওই একটা দরজা। কসবা গণপতি মন্দির একাধারে যেমন গণেশের মন্দির, আবার বলা যায় গণেশকে ঘিরেই এই মন্দির। কারণ এই গণেশ প্রথমত মারাঠাদের লোকদেবতা। দাদাজি কোন্ডদেব এই গণপতি মূর্তি এই কাসবা অঞ্চলের সন্ধান পান এবং জিজাবাই তার প্রতিষ্ঠা করেন। বাল গঙ্গাধর তিলক একেই পুনের সর্বপ্রাচীন মূর্তি বলে চিহ্নিতও করেন। আরেকটু বিশদে অন্য একটি কাহিনী বলি। সর্দার শাহজি ভোসলে আর জিজাবাই 1630 সালে যখন অধুনা কর্ণাটকের বিজাপুর জেলার ইন্দি থেকে পুনেতে আসেন, সঙ্গে ছিল ছোট্ট শিবাজি, আর ছিল প্রভু গজানন। তাদের সঙ্গে আরও যে সমস্ত পরিবার আসেন, তারা সবাই মিলে নদীর ধারে কসবা অঞ্চলকে বসবাসের জন্য বেছে নেন। আর প্রায় সেই সময়ই এখানে এই গণেশ মন্দিরের প্রতিষ্ঠা হয়। সেই থেকে পুনে হলো সিটি অফ গণেশ। বাইরেও রয়েছে ছোট্ট হনুমান মন্দির, একটা বিশেষ শিল্পশৈলীর দীপাধার, কাঠের সিঁড়ি, দোতলাটাও কাঠের এবং একই রকমভাবে রাখা আছে। পূজার্চনায় স্থানীয় মানুষজনই বেশি, তেমন জাঁকজমকও নেই। দেওয়ালের এই রিলিফগুলো নতুন, গণেশ সংক্রান্ত নানান পৌরাণিক কাহিনীর বর্ণনা। মন্দির থেকে বেরিয়ে কিছুটা হাঁটতেই চোখে পড়ল কাঠের এক চমৎকার বিশ্রামের জায়গা। গত এপিসোডে যে নানাওয়াড়া বাড়িটি দেখিয়েছিলাম কলেজের পাশে, ঢুকে পড়লাম কৌতূহলে। এটি একটি মিউজিয়াম, টিকিট কেটে ঢোকা, কিন্তু ফটো তোলা নিষেধ, তবে দেখতে পারেন। এবার গুগল দেখে হাজির হলাম একেবারে জনাকীর্ণ বাজারের মধ্যে ডুগ্গুভাই গণেশ মন্দিরে। এখানে কিন্তু একেবারে দক্ষযজ্ঞ চলছে, হবে না কেন? এর প্রতিষ্ঠাতা ডুগ্গুভাই একজন হালুইকর আর পাক্কা ব্যবসায়ী। 18 শতকে তার একমাত্র সন্তানকে প্লেগে হারিয়ে স্ত্রী লক্ষ্মীবাইয়ের পরামর্শে এই মন্দির নির্মাণ করেন। পরে তার পালিত পুত্র গোবিন্দ শেঠ পুরনো মূর্তিকে সংরক্ষণে রেখে নতুন মূর্তি এখানে স্থাপন করেন। যদিও 100 টাকার স্পেশাল দর্শন আছে, সেখানেও তুমুল ভিড়, তাই ভিতরে না ঢুকে বাইরে থেকেই দর্শন করে নিলাম। এমনিতেই জায়গাটা বেশ বিপজ্জনক, আর মন্দিরটিতেও তেমন ইতিহাসের গন্ধ পেলাম না, তাই শারীরিক খিদেটা চাগার দিয়ে উঠল। পুনের অনেক রেস্তোরাঁর মধ্যে একটা গলির মধ্যে আহা বাঙালির খোঁজ পেলাম। সামান্য মাছ, ভাত, ডাল, ভাজা খেয়ে সত্যিকারের আহা বলতে বাধ্য হলাম। খিদের চোটে খাবারের ছবি তুলতে ভুলে গেছি, সরি। আহা বাঙালিতে খাওয়া দাওয়া সেরে আমরা এখন মিউজিয়ামে যাচ্ছি, রাজা দিনকর কেলকর মিউজিয়াম। খুব একটা বেশি দূর না, আমরা দেখব। দেখার পরে আমরা পার্বতী হিল যাবো কিনা ওয়েদার দেখে ঠিক করব। এই পর্ব শেষ, এবার পরের পর্বের দিকে এগিয়ে যাই। ইতিমধ্যে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবটা সেরে রাখুন। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।